নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বিহারের যে এসআইআর এবং সেই সম্পর্কে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দুটো শুনানি হয়েছে। এইসব শুনানি এবং সেখানে কিছু কথা বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এইসব নিয়েই দু একটা কথা আজকে আপনাদের সামনে বলবো। আমি এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, আমি একটু দিল্লি গেছিলাম। এই নাগরিকত্ব সম্পর্কীয় বিষয়ে কিছু কথাবার্তা কোথাও বলা যায় কিনা, কিছু দায়িত্বশীল লোকের সঙ্গে এই উদ্দেশ্য নিয়েই গেছিলাম। আসলে এগুলো বলতে পারেন ওই ছাই উড়িয়ে বেড়ানো। ওই কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। না, আমরা সেই ছাই উড়িয়ে বেড়াচ্ছি। আসলে এখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন নেতাদের সঙ্গে যখন কথা বলি, তখন খুব একটা আশা নিয়ে যাই এরকম না। মানে অনেকটা অভ্যাসের মতো যে বিষয়টা নিয়ে 2003 সাল থেকে লেগে আছি, এটা নিয়ে আমাদের কিছু করা কর্তব্য, তাই করি। আশা আর খুব একটা বেশি এইসব নেতাদের কাছে করি না। যা হোক, তবুও এতদিন অনেক নেতার সঙ্গে কথা বলেছি, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। বাকি ছিল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, যিনি এখন লোকসভার বিরোধী দলের নেতা। বিভিন্ন কাগজে এবং অন্যান্য প্রচার মাধ্যমে দেখে মনে হয়েছে, অনেকদিন থেকে এটা মনে হচ্ছিল যে ভদ্রলোক অন্যান্য নেতাদের থেকে অনেকটা আলাদা। সেই জন্য খুব চেষ্টা করছিলাম যে তার সঙ্গে কথা বলে বিষয়টা যদি বোঝাতে পারি, তাহলে যদি ভালো কিছু হয়। যা হোক, প্রায় বলতে পারেন 2 বছরের চেষ্টায়, মানে একটা দীর্ঘ সময়ে 2 বছরের চেষ্টায় তার সঙ্গে দেখা করা সম্ভব হয়েছে, কিছু কথাও হয়েছে। এখন দেখা যাক, আমরা তো ঠিক বুঝি না কার কাজের স্টাইল কেমন। কিছু কথা হয়েছে। তারপরেও তার পিএ টেলিফোন করেছিলেন গতকাল সন্ধ্যায়, তিনিও কিছু ইনফরমেশন চেয়েছেন। তাতে মনে হলো যে বিষয়টা তিনি খানিকটা মাথায় নিয়েছেন, যার জন্য আরো কিছু খোঁজ খবর, তথ্য এইগুলো জানাবার জন্য তিনি তার পিএকে বলেছেন। পিএ টেলিফোন করেছিলেন এবং পিএ বললেন যে তিনি বলেছেন যে আমার সাথে একটু যোগাযোগটা রাখতে। তো দেখা যাক, সেটা যদি তেমন কিছু আপনাদের খবর দেওয়ার হয় নিশ্চয়ই খবর দেব। আজকে এ প্রসঙ্গে এইটুকু বলে রাখলাম। আজকের ভিডিওটা আমি যে কারণে করতে চাইছি, সেটা হলো এই দুটো হিয়ারিং এর পরে কি দাঁড়ালো। যারা আমার ভিডিওগুলো শোনেন তাদের জন্য বলছি যে আমি অন্যান্য ভিডিওগুলোতে যা বলেছিলাম সেইটাই এখনো পর্যন্ত সেইভাবেই বিষয়টা চলছে। নতুন কিছু হয়নি, বা আমি যেভাবে ভেবেছিলাম তার থেকে আলাদা কিছু সুপ্রিম কোর্ট বলেছেন এরকম হয়নি। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো, আমরা আলোচনা করেছি, আবারও বলছি যে ইলেকশন কমিশনের এই নাগরিকত্ব যাচাই করা মানুষের, এই অধিকার আছে কি নেই, এই প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে
কিন্তু আমি সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা কথা, যে মন্তব্য বিচারকদের, সেগুলো শুনে আমার মনে হয়েছে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা এখনো অবধি নির্দিষ্ট করে কেন প্রায় কোনো কথাই বলেননি, বিভিন্নভাবে এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। এইটা একটা বিষয় আমার মনে হয়েছে লক্ষ্য করার মতো। আর যেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে এখন, আমাদের কাছে মানে বিহারে এসআইআর তে যেটা হবে, মোটামুটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইআরটা এখন হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের মধ্যে হস্তক্ষেপ করে ফেলেছেন। আশা করা যায় বিহারে ঠিক যে পদ্ধতিতে হবে, মোটামুটি সেই একই রকম পদ্ধতিতে অন্যান্য রাজ্যগুলোতেও এসআইআর যদি হয়, যেটা এখনো পর্যন্ত মনে হচ্ছে হবে, ওই একই পদ্ধতিতে হবে। এবং সেই কারণেই আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গের অধিবাসী, তাদের বিহারের এসআইআরটা নিয়ে আমাদের এতটা চিন্তা, এতটা খোঁজখবর নেওয়ার ইচ্ছা এইটা রয়েছে। তো সেখানে ওই যে 3টে কাগজ যেটা বিরোধীরা দাবি করেছেন, দেখুন এখানে একটা কথা একটু বুঝে নিন। বিরোধীরা দাবি করেছেন ইলেকশন কমিশন মানছে না, তাহলে বিজেপি কি করছে, মানে বিজেপি কোন পক্ষে? বিরোধীরা আপত্তি করেছেন যে এই 3টে কাগজ রাখা উচিত, বিজেপি কিন্তু সেই দাবি করেনি। তার মানে একটু সবাই বুঝে নিন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিজেপিকে পরিত্রাতা বলে ভাবছেন, তারা বুঝে নিন যে বিজেপি কিন্তু ওই 2-3টে কাগজ, এসআইআর এর যে 11টা কাগজের তালিকা প্রকাশ করেছে, ওইটার মধ্যে ঢোকাবার পক্ষপাতী নয়। ইলেকশন কমিশনও রাজি না, এবং বিজেপি যেহেতু বিরোধীদের সাথে মিলে হোক আলাদাভাবে হোক, তারা দাবি করেনি যে ওই 3টে কাগজ ওই 11টার মধ্যে ঢোকানো হোক, তার মানে বিজেপিও ওটা চাইছে না। আর বিজেপি চাইছে না মানে আমজনতা, সাধারণ মানুষের এটা যে বিপক্ষে বিজেপির এই সিদ্ধান্ত, আমার মনে হয় এটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। আমি বিজেপির গোটা পরম্পরাটা বোঝার জন্য বলছি। কংগ্রেস অনেক কিছু আমাদের জন্য করেনি, কিন্তু এত বড় বিপদে ফেলেনি, এরকম আইন তৈরি করেনি। আইন থাকলেও সেটাকে কার্যকরী করার চেষ্টা করেনি। আইন ছিল মানে 2003 সালে বিজেপি তৈরি করেছিল, তারপরে 10 বছর কংগ্রেস ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কংগ্রেস আমলে তারা কিন্তু এইটাকে কার্যকরী করার চেষ্টা সেভাবে করেনি, মানে মানুষকে এইভাবে উত্তপ্ত করা ইত্যাদি ইত্যাদি এগুলো করেনি। তো এখন ওই যে 3টে কাগজ থেকে এখন সুপ্রিম কোর্ট গত 2টো হিয়ারিং এ দেখলাম জোর দিয়েছে 2টো কাগজের উপরে, মানে রেশন কার্ডটা নিয়ে অত জোরাজুরি করেনি, 2টো কাগজের উপরে বেশি জোর দিয়েছে। সেটা হলো আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটোর উপর বেশি জোর দিয়েছে। তো এবারও কয়েকদিন আগে যেমন বলেছিল যে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছিল যে ওই 3টে কাগজ 11টার সঙ্গে যুক্ত করা হোক, যুক্ত করার পরামর্শ দিয়েছিল, বলেছিল যুক্ত করে নেওয়া হোক। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তাকে ওইভাবে নির্দেশ না দিয়ে তারা এইভাবে পরামর্শ দিয়েছিলেন, তারা যদি গ্রহণ করে নিতেন তাহলে তো হয়ে যেত। তো আপনারা জানেন, আমি এর আগেও ভিডিওতে বলেছি যে সেখানে নির্বাচন কমিশন আপত্তি করেছে। কেন তারা ওই 3টে কাগজকে ইনক্লুড করতে চান না, যুক্ত করতে চান না, মেনে নিতে চান না 11টার সাথে, সেটা তারা ওই 88 পাতার একটা এফিডেভিট করে বলেছে। এবং সেটা দেখে আমি এটাও বলেছিলাম
যে ওই 11টা কাগজ কোনোটাতেই নিঃসন্দেহ ভাবে, মানে নিঃসন্দেহে প্রমাণ হয় না যে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক। ওই 11টা কোনোটা দিয়ে প্রমাণ হয় না। সেই জন্য আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট হয়তো বলবে যে ওই 11টা নিশ্চিতভাবে প্রমাণ হয় না নাগরিকত্ব, তা সত্ত্বেও যখন রেখেছেন, তা এই 3টে তো নিঃসন্দেহে প্রমাণ হয় না, 3টেও রাখুন। এই যুক্তিতে হয়তো যুক্ত করতে বলবে। এবং গত যে হিয়ারিং সেইটাতে জাজরা ঠিক সেই কথাই বলেছেন, বলে পরামর্শ দিয়েছেন আবার, বা মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যে ওই 3টে যুক্ত করা হোক। কিন্তু আমি যেটা বুঝেছি, এখন অবধি যেটা বুঝেছি, এই নির্বাচন কমিশন কিন্তু সেটা এখনো পর্যন্ত মেনে নিতে রাজি হয়নি। ফলে আমরা অনেকেই খুব উৎসাহিত যে ওই 3টে, বোধহয় 3টে না 2টো, কারণ রেশন কার্ডটা বাদ রেখেছে, ভোটার কার্ড, আধার কার্ড, ওই 2টো বোধহয় মেনে নিয়েছে গত সুপ্রিম কোর্টের ওই বলার পরে ইলেকশন কমিশন মেনে নিয়েছে, কিন্তু তেমনটা আমার মনে হয়নি। এখন অব্দি ইলেকশন কমিশন এটা কিন্তু সেভাবে মেনে নেয়নি। তো এটার জন্য আমাদের 12-13 তারিখে আবার হিয়ারিং হবে। এই 12-13 তারিখে যদি একটা নির্দেশ দেয় লিখিতভাবে যে মানতে হবে, মানে পরামর্শ না, ওই 2টো বা 3টে মানতে হবে, তাহলে সেটা একটা সাধারণ মানুষের পক্ষে খুব ভালো রায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুব জরুরি। তো সেটা হবে। ফলে আমাদের সেটার জন্য 12-13 তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর সুপ্রিম কোর্টের ওই রায়ের মধ্যে যেটা বলেছে সেটা হলো যে গণহারে যেন মানুষকে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। 2025 সালে ভোটার তালিকা ধরে ওইটাকে বেশ ধরে কাজ আরম্ভ হয়েছে, ওইটাকে ধরে সেইটাকে যাচাই বাছাই করে তার সাথে কিছু বাদ দিয়ে নতুন ভোটার কিছু যোগ করে সেটা আলটিমেটলি চূড়ান্ত হবে। তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যাপক হারে যেন বাদ না যায়। ব্যাপক হারে বাদ গেলে আমরা সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হব। এখন অবধি যে খবর সেটা হচ্ছে 65 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ইলেকশন কমিশন সেটা বলছেন যে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে, সব থেকে বড় অংশ যেটা, তারা বলছেন যে স্থানান্তরিত ভোটার, মানে ধরুন গ্রাম থেকে শহরে চলে গেছেন, এক জেলা থেকে আর এক জেলায় চলে গেছেন স্থায়ীভাবে, এরকম ভোটার, তাদের নাম আর ওখানে থাকার দরকার নেই। তো এরকম ভোটার, তাদের সংখ্যাটাই সব থেকে বেশি। তারপরে মারা গেছেন সেই সব ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, সেই সংখ্যাটাও একটা বড় সংখ্যা। তারপরে ওই 2 জায়গাতে ভোটার তালিকায় নাম আছে, এরকম সংখ্যাও যথেষ্ট বেশি। আর 1 লক্ষ মতো দেখলাম যা হিসেব দিয়েছে, 1-2 লক্ষ লোক, তারা হয়তো অন্যান্য কারণে, এই নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি কারণে হয়তো বাদ গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করছেন যে এই মৃত, স্থানান্তরিত, এটা নিয়ে তো আর কোনো কথা বলার কোনো, বা 2 জায়গায় নাম আছে, এগুলো নিয়ে কথা বলার কোনো, মানে কেউ এতে আপত্তি করার কোনো প্রশ্ন ওঠে না। সেটা যদি হয়ে থাকে সেটা ভালো। তো এখন সেটা দেখতে হবে। তার মানে 65 লক্ষ মানুষ কাগজ জমা দেয়নি। 2025 সালের ভোটার তালিকায় নাম আছে, এরকম 65 লক্ষ মানুষ কাগজপত্র আদৌ জমা দেয়নি। মৃত হলে আর জমা দেওয়ার প্রশ্ন হয় না, তাই না? 2 জায়গায় হলে তারা এক জায়গায় জমা দিয়েছেন, আর এক জায়গায় জমা দেননি। এরকম ভাবে 65 লক্ষ মানুষ তারা বাদ পড়েছেন, এটা বলা হচ্ছে। তো এইটা বলেছেন যে গণহারে বাদ গেলে তারা দেখবেন, ধরুন মৃত বলে বাদ দিয়েছেন, এখন আসলে হয়তো তিনি জীবিত, মৃতের তালিকায় ফেলে দিল। বিরোধীরা বলেছেন যে কতজন মৃতের জন্য বাদ দিলেন, কতজন 2 জায়গায় নাম আছে বলে বাদ দিলেন, কতজন স্থানান্তরিত হয়ে গেছেন বলে বাদ দিলেন, আলাদা আলাদা করে তার তালিকা বিরোধী দলের উকিলরা চেয়েছেন। দেখা যাক সেটা 12-13 তারিখে যদি নির্দিষ্ট করে বলে, তাহলে আরো খানিকটা পরিষ্কার হবে।
তো আমি যেটা এই এবং এই সম্পর্কে বলেছেন মৃত ভোটার। আপনি দেখেছেন জজ সাহেব বলেছেন যে এরকম মৃত বলে বাদ দিয়েছে এরকম 10-15 জন ভোটার যদি পান আপনারা খুঁজে, একটা কেস হতে পারে, ভুল হতে পারে, এরকম বলছেন, তবু 10-15 জন মানুষ বেঁচে আসেন অথচ মৃত বলে তার নাম বাদ দেওয়া হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে হাজির করুন, নামগুলো বলুন, তার ঠিকানা বলুন, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। অর্থাৎ বলছেন যেটা, সেটা হচ্ছে যে প্রকৃত নাগরিক যারা, তাদের নাম যেন কোনো ক্রমেই বাদ না যায়, এইটা সুপ্রিম কোর্ট বলছেন। আবার একই সময়ে ইলেকশন কমিশন বলছেন একজন প্রকৃত লোক যাতে বাদ না যায় সেটা আমরা নিশ্চিত করব। আবার বিরোধীরাও বলছেন কোন প্রকৃত ভোটার যেন বাদ না যায়। এই সব কথার মধ্যে কিন্তু একটা জায়গাতে একটা মিল আছে, সেটা হলো প্রকৃত ভোটার বা প্রকৃত নাগরিক যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। কিন্তু আমাদের এখানে, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের চিন্তা কিন্তু অন্য জায়গায়। সেটা যারা আমার ভিডিও শুনছেন তারা বুঝতে পারছেন, বা যারা ভিডিও শোনেন তারাও জানেন যে আসলে আমি নাগরিক কি নাগরিক নই। আমাকে নাগরিক বলে সরকার, সুপ্রিম কোর্ট মানছে কি মানছে না, প্রশ্নটা কিন্তু এই জায়গাতে। তা এই সব প্রক্রিয়ার মধ্যে ওইটা কিন্তু উজ্জ্বল থেকে যাচ্ছে, ওইটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। সেটা আমাদের একটু মাথা ব্যথা আছে বলে ওই দিল্লি, কোথায় রাহুল গান্ধী, কোথায় এটা ওটা আমরা একটু চেষ্টা করে বেড়াচ্ছি। আর দেখুন আমাদের পশ্চিমবঙ্গের কথাই একটু বলি, এটা তো আনন্দবাজার। আমি আজকে সকালবেলায় পড়লাম, 2-3 দিন আগের কাগজ, দিল্লি ছিলাম পড়তে পারেনি। এই কাগজটা হলো কবের কাগজ? এটা হলো 30শে জুলাই, 2-3 দিন আগের কাগজ। এই কাগজটায় একটা রিপোর্ট আছে, হেডিংটা হচ্ছে এই যে নিচের হেডিংটা, এই হেডিংটা কি লেখা আছে? তালিকা নিয়ে বিএলওদের বার্তা মমতার। তালিকা নিয়ে বিএলও, বুথ লেভেল অফিসার, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেটা নিয়ে একটা রিপোর্ট আছে। আমি তার 2-4টে লাইন আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। ওই আমি যে সমস্যা বিহারের ক্ষেত্রে বললাম যে কেউ আমাদের সমস্যাটা নিয়ে কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমরা তো একদল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমরা গলা ফাটাচ্ছি, আর একদল আমরা বিজেপির পক্ষে গলা ফাটাচ্ছি। আপনি চুয়াহাটিতে, ওই যে বাগদাদ, ওই চুয়াহাটিতে যখন ওরা ক্যাম্প করছে বিজেপি যে সিএতে অ্যাপ্লাই করো, আর তৃণমূলের লোকজন গিয়ে সেখানে আবার পাল্টা পথসভা করে বলছে কেউ করবেন না, যারা করবেন তারা বিপদে পড়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি আমরা যেটা শুনছি, সেটা বোঝার জন্য আমি আপনাকে কাগজের কয়েকটা লাইন একটু পড়ি। এইখানে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মনে রাখবেন বাংলায় আমরা একজনও যেন নাম তুলতে বাকি না রাখি। মনে রাখবেন বাংলায় আমরা একজনও যেন নাম না তুলতে বাকি রাখি, এটা প্রকৃত ভোটারদের মনে রাখতে হবে। কেউ বাদ দিলে বা কাউকে বাদ দিলে প্রতিবাদ করুন। বিএলওকে বলবেন কেন বাদ গেল জবাব দাও, কেন আমার নাম বাদ গেল জবাব দাও, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তারপরে বলছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী একথাও বলছেন, 1-2 লাইন পরে বলেছেন, বিএলওদের বলবো কাউকে হয়রানি করবেন না। ভালো কথা, বিএলওদের বলবো কাউকে হয়রানি করবেন না, সঠিক ভোটারের নাম কাটবেন না। তাহলে এইটুকু পড়লাম, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা প্রকৃত ভোটারদের মনে রাখতে হবে, প্রকৃত ভোটারদের মনে রাখতে হবে।
এই প্রকৃত ভোটার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনিও নোট করুন, প্রকৃত ভোটার। আর তারপরে বলছেন যে বিএলওদের বলবো কাউকে হয়রানি করবেন না, সঠিক ভোটারের নাম কাটবেন না। ওখানে প্রকৃত ভোটার, এখানে সঠিক ভোটারের নাম কাটবেন না। তাহলে এই যে প্রকৃত ভোটার আর সঠিক ভোটার, এই যে কথা দুটো রয়েছে, এই কথা দুটো একটু নোট করে রাখুন। তারপরে আমি শুভেন্দু বাবুর একটা বক্তব্য বলছি। বিধাননগরে বিজেপির কার্যালয়ে এদিন শুভেন্দু বাবু বলেছেন যে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। শুভেন্দু বাবুও বলছেন কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। এইবারে ওই বিহারে বিরোধীরা, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট যা বলছে, আর আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু বাবু যা বলছেন, সবগুলোর মুদ্রা কথা হলো প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায়। কিন্তু আপনার আমার সমস্যাটা কোথায়? আপনার আমার সমস্যাটা হচ্ছে আমাদের নাগরিকত্ব নিয়ে। অর্থাৎ আমার নাগরিকত্ব না থাকলে আমি প্রকৃত ভোটার বলে দাবি করতেই পারি না। এই প্রশ্নে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, বিজেপি, বিরোধী পক্ষ সবাই কিন্তু একমত। মধ্যেখানে আমাদের যে সমস্যা, আমাদের যে এরা সবাই মিলে এমন আইন করেছে যাতে বেনাগরিক করে রেখেছে, সেই গিটটা যে খুলবে, সেই নাগরিকত্ব আইনটা যে পাল্টাবে, পাল্টে আমাদের নাগরিক হওয়ার সুযোগ করে দেবে, এই জায়গাতে কিন্তু কেউ কথা বলছে না। ফলে আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হবে, তখন উদ্বাস্তু মানুষের কপালে যে কি জুটবে, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। এবং যেটা আমার যেটা মনে হচ্ছে খুব সুখকর নাই হতে পারে, সুখকর হবে না বলেই আমার মনে হচ্ছে। যারা মুসলমান তাড়ানোর কথা বলছেন, যারা মুসলমান তাড়াবার কথা বলছেন, দেখুন শুভেন্দু বাবুও কিন্তু বলছেন যে প্রকৃত নাগরিক যারা, তাদের কিন্তু কিছু বলা যাবে না, এবং সেটা বলছেন এদেশের মুসলমানদেরও কিছু বলা যাবে না। আর যারা বিজেপির হয়ে ওই শুভেন্দু বাবুদের কথা শুনে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন, তারাও একটু হিসাব করে দেখুন যে আসলে রোহিঙ্গা কোথায়। রোহিঙ্গা হচ্ছে গল্পে, রোহিঙ্গা হচ্ছে বক্তৃতায়, রোহিঙ্গা কোথাও নাই। রোহিঙ্গা নিয়েও কেস হয়েছে সুপ্রিম কোর্টে যে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী বলা যায় কিনা, রোহিঙ্গারা এখানে শরণার্থী কিনা, এই কথাগুলো নিয়ে কেস হয়েছে। আপনি কাগজে আনন্দবাজারেই পড়েছেন, শুনানি 2-4 দিনের মধ্যেই হবে। ফলে এখানে রোহিঙ্গারাও কোনো প্রশ্ন নয়। আসলে ওই বলে না, মরতে মরণ সানাইদারের, আমাদের কপালে তাই হবে। এই উদ্বাস্তুদের সমস্যাটাই বেশি, তারাই বিপদে পড়বেন। এই বিষয়টা একটু মাথায় রেখে এই সমস্যার জায়গাটা বুঝুন। এবং আজকের এই সময়টাতে এখানকার মুসলমানরা, এখানকার ভূমিপুত্ররাও, তারাও খানিকটা যন্ত্রণা বোধ করেছেন বা আশঙ্কিত বা আতঙ্কিত হচ্ছেন ওই কাগজপত্রের ঝামেলায়। ফলে সবাই মিলে বলছেন লড়াইটা করা দরকার। আমরা যদি এই সুযোগটা নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এইটা হচ্ছে না একটা কারণে। সেটা হলো তোর হোক না হোক, মুসলমানের যেন না হোক, এই যে এক বিদ্যে, এই যে এক বিদ্যা উদ্বাস্তুদের বিজেপি শিখিয়েছে, এইটাই কাল হলো। আজকের এই ছোট্ট ভিডিওতে এই কথাটা বলবার জন্য আমি আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।